নমস্কার, আমি সৃজা। আপনি বাঙালি না বিজেপি? এই প্রশ্ন অনেকদিন আগে থেকেই এ রাজ্যে ছিল, আবারও নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে 12ই মের পর থেকে। আর তার কারণ কি? তার কারণ হচ্ছে গর্গ চ্যাটার্জিকে গ্রেফতার করা হয়েছে। বাংলা পক্ষের গর্গ চ্যাটার্জি আপনারা সকলেই চেনেন। নতুন করে গর্গ চ্যাটার্জির কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন এ রাজ্যের মানুষকে আছে বলে আমার মনে হয় না। তো সেই বাংলা পক্ষের গর্গ চ্যাটার্জিকে গ্রেফতার করেছে বিজেপির পুলিশ। কেন গ্রেফতার করেছে? তার কারণ হচ্ছে গর্গ চ্যাটার্জি এমন কিছু মন্তব্য করেছেন যা নাকি সামাজিক অস্থিরতা তৈরি করেছে। এখন বিষয়টা হচ্ছে যে গর্গ চ্যাটার্জি যে রাজনীতিটা করেন, বাংলা পক্ষের যে রাজনীতিটা, এবং সেই রাজনীতিটা করতে গিয়ে উনি যেভাবে অন্য জাতপাতের মানুষকে, মানে বাঙালি ছাড়া অন্য জাতের মানুষকে, শ্রমজীবী মানুষকে যেভাবে হেনস্থা করেন, সেটার আমি ঘোরতর বিরোধী। এবং আমি গর্গ চ্যাটার্জির কতটা বিরোধী সেটা আমার সঙ্গে যারা ফেসবুক ফ্রেন্ড লিস্টে আছেন তারা জানেন। এবং গর্গ চ্যাটার্জির সঙ্গে আমার একাধিকবার বিভিন্ন বিষয়ে একেবারে ফেসবুকে সরাসরি সংঘাত হয়েছে। কিন্তু এই যে গর্গ চ্যাটার্জিকে তার নিজের মত প্রকাশের জন্য গ্রেফতার করা হয়েছে, আমি এটারও ঘোরতর বিরোধী। কারণ আমাদের সংবিধান আমাদের ফ্রিডম অফ স্পিচের অধিকার দিয়েছে। এখন বিজেপির ফ্যাসিস্ট সরকার যদি একজন মানুষের মন্তব্যকে স্বাধীন মন্তব্য করার জন্য এবং তার জন্য কোনো ক্ষতি না হওয়ার পরেও তাকে গ্রেফতার করে, তাহলে বুঝতে হবে যে আমাদের বাঙালির ফ্রিডম অফ স্পিচে হাত দিচ্ছে বিজেপির সরকার। এখন প্রশ্ন হচ্ছে গর্গ চ্যাটার্জি কি মন্তব্য করেছিলেন? গর্গ চ্যাটার্জি ইভিএম নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন, এবং সেই সন্দেহ এরকম না যে ভোট চলার সময় বা ভোট পরবর্তীকালে কোনো রকম হিংসা তৈরি করেছে। এই ইভিএম নিয়ে সন্দেহ প্রকাশ উনি করেছিলেন ভোটের আগে, আর গ্রেফতার করা হলো বিজেপির সরকার আসার কয়েকদিন পরে। কেন এটা করা হলো? তার কারণ হচ্ছে প্রথম থেকে বাঙালিকে বার্তা দেওয়া হলো, প্রথম দিন থেকে বিজেপি বুঝিয়ে দিল যে রাজ্যের মানুষ স্বাধীনভাবে তাদের মতামত প্রকাশ করতে পারবে না, প্রকাশ করলে তাকে জেলে পুরে দেওয়া হবে। আর এটাকেই ফ্যাসিবাদ বলে। এখন এই ইভিএম নিয়ে কারচুপি করার যে সন্দেহটা, সেটা কিন্তু শুধুমাত্র গর্গ চ্যাটার্জির রয়েছে এরকম নয়। এ রাজ্যের বেশিরভাগ মানুষ এই ইভিএম এর কারচুপি হতে পারে, হওয়াটাই স্বাভাবিক এটা মনে করেন, তারা বলেন। কারণ আমরা দেখেছি রাহুল গান্ধী কিভাবে ইভিএম এর কারচুপির বিষয়টা আমাদের সামনে, গোটা দেশের সামনে পরিষ্কার করে দিয়েছেন। উনি রীতিমতন এলইডি স্ক্রিন লাগিয়ে আমাদের সকলকে দেখিয়েছেন যে বিজেপি কিভাবে ভোট চুরি করেছে, ভোট চুরি করে বিভিন্ন রাজ্যে ক্ষমতায় এসেছে। এই সমস্ত দেখার পরে মানুষের মনে ইভিএম কারচুপি নিয়ে প্রশ্ন আসবে, এটাই স্বাভাবিক। এবং তারপর যখন আমাদের ভোট হয়ে যাওয়ার পরে ইভিএম গুলো স্ট্রং রুমে ছিল, সেই সময়ও কিন্তু একাধিক অভিযোগ করেছে বিভিন্ন রাজনৈতিক দল। বলা হয়েছে যে ইভিএম মেশিনগুলো আগে যে পার্সেন্টেজ চার্জ ছিল, মেশিন খোলার পর তার চার্জ অনেক বেড়ে গেছে, যেটা হওয়ার কথা নয়, বরং চার্জ কমে যাওয়ার কথা, উল্টে চার্জ বেড়ে গেছে। তাহলে সেক্ষেত্রে ইভিএম মেশিনে কোনো রকম হাত পড়েনি, এটা কি করে হতে পারে? আমরা এরকম অভিযোগও দেখেছি যে বিভিন্ন কাউন্টিং এজেন্টকে, বিভিন্ন রাজনৈতিক দলের কাউন্টিং এজেন্টদের স্ট্রং রুম থেকে বের করে দেওয়া হয়েছে। এছাড়াও বিভিন্ন স্ট্রং রুমের ভিতরে সিসিটিভি নেই, এরকম একাধিক অভিযোগ উঠে এসেছে। এবং একই সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে কাউন্টিং রুমের ভিতরের সিসিটিভি ফুটেজ দেখার দাবি জানানো হয়েছে। তো খুব স্বাভাবিকভাবে যখন একটা রাজনৈতিক দল এরকম ভাবে হঠাৎ করে এত হিউজ ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে, এবং সেই ক্ষমতায় আসার পিছনে একাধিক বিষয় উঠে আসে, একাধিক প্রশ্ন চিহ্ন উঠে আসে যে ইভিএম মেশিনের চার্জ কেন বেড়ে গেল, কেন স্ট্রং রুমের সিসিটিভি ফুটেজ দেখানো হচ্ছে না, কেন কাউন্টিং এজেন্টদের বার করে দেওয়া হচ্ছে, কেন অর্ধেক স্ট্রং রুমের ভিতরে সিসিটিভি ফুটেজ নেই। যখন এই সমস্ত প্রশ্নগুলো উঠে আসে এবং শাসক দলের পক্ষ থেকে কোনো রকম উত্তর দেওয়া হয় না, এবং তার সঙ্গে যখন নির্বাচন কমিশনের সিইও মনোজ আগরওয়ালকে মুখ্য সচিব হিসেবে প্রাইজ পোস্টিং দেওয়া হয়, তখন সেই সন্দেহ আমাদের আরো অনেক বেশি দৃঢ় হয়। তো এখন আমাদের এই গোটা রাজ্যের মানুষের ইভিএম নিয়ে প্রশ্ন রয়েছে, শুধু রাজ্যের মানুষের নয়। এর আগে যে 22টা রাজ্যে বিজেপি সরকার গড়েছে, তাদের প্রতিটা রাজ্যের মানুষের ইভিএম নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ গোটা দেশবাসীর মনে রাহুল গান্ধী যে সন্দেহের তীর গুঁজে দিয়েছেন, তাতে ইভিএম নিয়ে প্রশ্ন তোলা, ইভিএম নিয়ে সন্দেহ করা, ইভিএম নিয়ে আরো অনেক বেশি সচেতন হওয়া নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য। আর সেই কাজটাই করেছেন গর্গ চ্যাটার্জি। উনি কোনো অন্যায় করেননি, কোনো ক্রিমিনাল নন।
সুতরাং নিজের স্বাধীন মতামত প্রকাশ করার জন্য যদি গর্গ চ্যাটার্জিকে গ্রেফতার করে বিজেপির পুলিশ, তাহলে অবশ্যই এটার প্রতিবাদ হওয়া দরকার। এবং আপনি যদি মনে করেন যে আজকে আপনি চুপ করে থাকবেন, এটা নিয়ে কোনো প্রতিবাদ করবেন না, এটা নিয়ে মুখ খুলবেন না, এটা নিয়ে একটাও কথা বলবেন না, তাহলে মাথায় রাখবেন আপনি আসলে গর্গ চ্যাটার্জির বিরোধিতা করছেন না, আপনি আসলে বাঙালির বিরোধিতা করছেন। এ রাজ্যে বাঙালি হয়ে আপনি বাঙালির বিরোধিতা করছেন যদি আপনি এই মুহূর্তে দাঁড়িয়ে এই অন্যায়ের প্রতিবাদ না করেন। তাই আমাদের প্রত্যেকের উচিত এই দাবি তোলা যে গর্গ চ্যাটার্জির নিঃশর্ত মুক্তি চাই, এবং একই সঙ্গে আমাদের দাবি তোলা উচিত যে আমাদের ভারতবর্ষের সংবিধান স্বীকৃত যে ফ্রিডম অফ স্পিচ, সেখানে যেন কোনোভাবেই বিজেপির সরকার, বিজেপির ফ্যাসিস্ট সরকার আঘাত হানতে না পারে। ঠিক একই রকম ফ্যাসিবাদী কার্যকলাপ আমরা দেখেছিলাম যখন মমতা ব্যানার্জি ক্ষমতায় এসেছিলেন, ঠিক তারপরেই আমরা দেখেছিলাম সারের দাম কেন বেড়ে যাচ্ছে এই প্রশ্ন তোলার জন্য শিলাদিত্য চক্রবর্তীকে মাওবাদী হিসেবে দাগিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জি। আমরা দেখেছিলাম সামান্য নিছক একটা মজার কার্টুন আঁকার জন্য অম্বিকেশ মহাপাত্রকে জেল খাটিয়েছিলেন মমতা ব্যানার্জি। আমরা দেখেছিলাম প্রেসিডেন্সি কলেজের স্টুডেন্ট তানিয়া ভরদ্বাজ একটা খুব সাধারণ প্রশ্ন তোলার জন্য তাকে মাওবাদী স্টুডেন্ট বলে দাগিয়ে দিয়েছিলেন মমতা ব্যানার্জি। তো এই ফ্যাসিবাদী কার্যকলাপ আমরা ইতিমধ্যেই 15 বছর সহ্য করেছি, সেটা তাও কিছুটা পরোক্ষে ছিল, কিছুটা প্রলেপ ছিল তার উপরে, কোথাও গিয়ে একটা হালকা স্তর ছিল তার উপরে, কিন্তু এটা এবার যেটা হচ্ছে সেটা তো একেবারে সামনাসামনি মুখোমুখি, এটা তো বাঙালি বিরোধিতা হচ্ছে। তাই এই বাঙালি বিরোধিতাকে বাঙালি হয়ে আমরা কোনো মতেই মেনে নেব না। আমরা গর্গ চ্যাটার্জির এই যে গ্রেফতারি, সেটার বিরোধিতা করব এবং অবশ্যই গর্গ চ্যাটার্জির নিঃশর্ত মুক্তি দাবি করব। বাঙালি হিসেবে এই মুহূর্তে এ রাজ্যের প্রত্যেকটা মানুষের এখন এটাই দায়িত্ব।